শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। ভয়াবহ আগুনে এখনও জ্বলছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পোশাক তৈরির কারখানা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট, পাশাপাশি যোগ দিয়েছে বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনী। দুপুর 2টার দিকে সিইপিজেডের 1 নম্বর সেক্টরের 5 নম্বর সড়কের 8তলা ভবনের 7ম তলায় অ্যাডামস কাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় আগুন লাগে। পরবর্তীতে তা 6 তলায় ছড়িয়ে পড়ে। আগুনে হতাহতের খবর এখনও জানা যায়নি। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ইপিজেড থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নাজমুল সাদিকি। নাজমুল, আগুনের সবশেষ অবস্থা কেমন দেখছেন? যতটা সময় গড়াচ্ছে আগুনের লেলিহান সে কিন্তু তত বাড়তে দেখছি আমরা। ঠিক দুপুরের পরের সময়টাতে আমরা যখন এখানে এসেছিলাম আগুনের উত্তাপটা কিন্তু কম ছিল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি অনেকটা দূরে, কিন্তু তাপটা কিন্তু এখন আমাদের শরীরে লাগছে। একটু পেছন যদি দেখাই, লেলিহান সে কিন্তু বাড়ছে। ঠিক 7ম তলা 8ম তলার পর আগুনের শিখাটা কিন্তু নিচের দিকে যাতে ছড়িয়ে না পড়ে, মূলত ফায়ার সার্ভিস কর্মীরা এবং সেনাবাহিনী নৌবাহিনীর যে সদস্য তারা সেটা চেষ্টা করছেন এই মুহূর্তে। কারণ যতই পানি দেওয়া হচ্ছে আগুনের যে লেলিহান সেটা কিন্তু কমছে না, এবং পুরো এলাকার আশেপাশে কিন্তু ধোঁয়ায় একদম আচ্ছন্ন হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে, তারা যেটা বলছেন যে এখন কিন্তু আগুন খুব একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন তারা চেষ্টা করছেন এটাতে কোনোভাবে নিচের দিকে না আসতে পারে, সেটি তারা ঠেকানোর চেষ্টা করছেন মূলত। এবং জানিয়ে রাখি, এটি যখন দুপুরে শুরু হচ্ছে তখন নিজস্ব ব্যবস্থাপনা এটা আগুন নির্বাপনের চেষ্টা করলো। পরবর্তী যখন বেড়ে যায় তখন নৌবাহিনী, বিমান বাহিনী সহ সেনাবাহিনী সহ সবাই যোগ দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে কেমিক্যাল থাকতে পারে বলছে, কারণ আমরা প্রথম জানতে পেরেছিলাম এটা একটি টাওয়ালের ফ্যাক্টরি, কিন্তু পরে আমরা জানছি যে মেডিকেল ইকুইপমেন্ট এখানে যেগুলো ওয়ান টাইম ইকুইপমেন্ট সেগুলো আসলে এখানে রাখা হয়েছিল গোডাউনের মতো করে। তো সে কারণে যেহেতু দাহ্য পদার্থ থাকতে পারে ভাবছে, সে কারণে আগুনটার যে তাপটা সেটা আসলে বাড়ছে বলে ধারণা করতে পারছি, আমরা জানতে পেরেছি। তবে ঠিক চেষ্টা চলছে এবং ফায়ার সার্ভিসের আরো গাড়ি যুক্ত বলে আমাদেরকে তারা জানিয়েছে। এই অবস্থা রয়েছে এই মুহূর্তে চট্টগ্রামের এই আগুনের অবস্থাটি। নাজমুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম ইপিজেড থেকে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন নাজমুল সাদিকি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সারা দেশের মোট 11টি বোর্ডে গড় পাশের হার 58.83%, যা গত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। এবার জিপিএ 5 পেয়েছে মোট 69,097 জন। ঢাকা বোর্ডে পাশের হার 64.62, রাজশাহীতে 59.40, কুমিল্লায় 48.86, যশোরে 50.20, চট্টগ্রামে 52.57, বরিশালে 62.57, সিলেটে 51.86, দিনাজপুরে 57.49, ময়মনসিংহে 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75.61 এবং কারিগরি শিক্ষা বোর্ডে 62.67। এবছর জিপিএ 5 কমেছে 76,814 জন। শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 345টি। 202টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার হেসানুল কবির। এ সময় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় অবশ্যই গলদ রয়েছে বলেই অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছে। বিকেল 4টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন শেষ হবার কথা থাকলেও অনেক হলে এখনও ভোট গ্রহণ চলছে। তবে যেসব কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে সেখানকার ব্যালট বাক্স কড়া নিরাপত্তায় নির্বাচন কমিশন অফিসে নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জানায়, এখন পর্যন্ত 72% ভোট গ্রহণ হয়েছে। হলগুলোতে ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। সকাল 9টায় উৎসব মুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 25টি বাসের ব্যবস্থা করে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জাতীয় আর ছাত্র রাজনীতি আলাদা, বিভক্তি নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। সকালে চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসায় আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে, আগামী প্রজন্মকে যাতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই জাতীয় সনদ নিয়ে কোনো ছাড় নয় মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া এই সনদ সইয়ের নাটকে অংশ নেবে না এনসিপি। সকালে রাজধানীতে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয়নি। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যাতে নির্বাচন করতে না পারে, কিন্তু এ বিষয়ে আর কোনো ছাড় দেবে না বিএনপি। সকালে ঠাকুরগাঁও গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সময় তিনি আরও বলেন, জনগণ নির্বাচন চায়, বিএনপি চায় সুষ্ঠুভাবে তা সম্পন্ন হোক। কয়েকটি দল পিআর নিয়ে চিৎকার করলেও জনগণ পিআর বোঝে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি সহ নানা দাবিতে কয়েকটি দল রাস্তা অবরোধ করে আন্দোলন করে সরকারকে চাপে রেখেছে, যার উদ্দেশ্য নির্বাচন ভণ্ডুল করা। জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করবো না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন পিআর বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই ক্ষেত্রে মানুষ যাকে ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা করে তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে আগামীকাল দুপুর থেকে আমরণ অনশনের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। একই সাথে পূর্ব ঘোষিত মার্চ টু যমুনা কর্মসূচি বাতিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি বহাল রাখছেন তারা। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষক কর্মচারী নেতারা এ ঘোষণা দেন। মূলত বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গত 12 অক্টোবর থেকে অবস্থান করছেন সারা দেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক কর্মচারী। দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনমুখী মার্চ টু যমুনা কর্মসূচি পালন করার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে বিকেল 5টা পর্যন্ত করা হয়। এদিকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী পাঠদান বন্ধ থাকবে বলে জানান শিক্ষক নেতারা। উপদেষ্টা, আপনাকে বলে দিতে চাই, আজকে রাতের মধ্যে ব্রিফ করে আপনাকে এটার উত্তর দিতে হবে, না হলে আপনাকে বলে দিতে চাই সিদ্দিক গেছে যেই পথে আপনার যাবে সেই পথে। মুরগির খামারে কাজ করে গড়ে তুলেছেন 6,000 বইয়ের সমৃদ্ধ পাঠাগার। এমনকি করেছেন 7 শতাধিক গরিব শিক্ষার্থীর ফর্ম পূরণের সহায়তা। রোপণ করেছেন হাজারো গাছ। চাঁপাইনবাবগঞ্জের কলেজ ছাত্র মোহাম্মদ নাহিদুজ্জামানকে নিয়ে ডাবলু কুমার ঘোষের তথ্যচিত্রে নিউজ শো প্রতিবেদন। কলেজ ছাত্র মোহাম্মদ নাহিদুজ্জামান সারাদিন বাবার মুরগির খামারে কাজ করেন। মুরগিদের খাওয়ানো থেকে শুরু করে খামারের সকল ময়লা পরিষ্কার করেন নিজেই। এই খামারের আয় থেকে বাবা তাকে হাত খরচ দেন। সেই টাকা নিজের জন্য খরচ না করে তা জমিয়ে নতুন এক স্বপ্ন বোনা শুরু করেন তিনি। পরিশ্রমের টাকায় তিনি গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী পাঠাগার শান্তিনিবিড়।
2020 সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে প্রতিষ্ঠা করেন শান্তিনিবিড় পাঠাগার। বর্তমানে এখানে রয়েছে প্রাথমিক থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত সব পাঠ্য বই, গাইড ও নোটবুক। এছাড়াও গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, ধর্মগ্রন্থ ও মনীষীদের জীবনী সহ প্রায় 6000 বই। এই নতুন করে বই পড়ার ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিয়েছে, আমাদেরকেও সুযোগ করে দিয়েছে, আমরা সময় কাটাই এবং বই পড়ি, ভালো লাগে। যারা বই কিনে দিতে পারছে না তারা আমরা এখানে পড়তে আসি, আমাদের ভালো লাগে এবং সব বই পড়তে পারি আমরা এখানে। ভালো রেজাল্ট করার পর আমাদের নাহিদুজ্জামান স্যার অনেক একটি ভালো পুরস্কার দিয়েছে আমাকে, আমিও খুশি হয়েছি। পাঠাগারে প্রতিদিন অর্ধশতাধিক শিক্ষার্থী বই পড়ে এবং বাসায় নিয়ে যায়। কেউ ভালো ফলাফল করলে নাহিদের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ পুরস্কারও। কোনো কিছুর বিনিময়ে আমি কিন্তু এসব কাজ করি না, শুধু মনের মানসিক শান্তি এবং আমার মনের ইচ্ছা এবং ভালো লাগে এবং মানুষকে যে আনন্দ দিতে পারি সেটাও আমিও আনন্দ কিন্তু পাই। এর লক্ষ্য উদ্দেশ্য হলো কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং সবাই যেন শিক্ষা হয়, তার জন্য আমি বয়স্ক লোককে কিন্তু অনেককে অক্ষর শিখিয়ে দিয়েছি এবং মসজিদে আমার কাজটা চলমান আছে এবং কোরআনও শিখিয়েছি এখানে। শুধু পাঠাগারে সীমাবদ্ধ নন নাহিদ, সমাজ উন্নয়নে রাখছেন নানা অবদান। সড়কের ধারে ও স্কুলে বৃক্ষরোপণ, অসহায় দরিদ্র ও রোগাক্রান্তদের আর্থিক সহায়তা, এমনকি নিম্ন আয়ের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থাও করেছেন তিনি। গরিব দুঃখী মানুষের সেবা করে, সহায়তা করে। মুরগি ফার্মের কিছু আয় দিয়ে আমাদের গরিব এলাকার ছেলে মেয়েকে উনি পাঠাগারে, শান্তিনিবিড় পাঠাগারে লেখাপড়া শেখায় এবং মসজিদের ছেলে মেয়েকে কোরআন শেখায়। এই ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজসেবার জন্য ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে নাহিদুজ্জামান। আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি। আমরা উপজেলা প্রশাসন চাই এ ধরনের উদ্যোগ মানুষ গ্রহণ করুক, ব্যক্তিগতভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক। বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে, দুর্যোগে, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি সেটি সমাজে চালু থাক। উপজেলা প্রশাসন তার লিমিটেড যে রিসোর্স তার মধ্যে চেষ্টা করবে এই উদ্যোগের সাথে সামিল থেকে এই উদ্যোগগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। নাহিদুজ্জামান এখন কানসার সুলেমান মিয়া ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। ইতোমধ্যে তিনি হাজারো গাছ রোপণ করেছেন। এছাড়া 7 শতাধিক শিক্ষার্থীর ফরম পূরণে সহায়তা এবং বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটি উদাহরণ হয়ে উঠেছেন তরুণ সমাজের জন্য। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ শো। দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ী আর সরকারের ভিন্ন মতের সুযোগে বাজারে বেড়ে গেছে ভোজ্য তেলের দর। খুচরা ব্যবসায়ীরা বলছেন গেল 2 দিনে কার্টুন প্রতি 15 থেকে 20 টাকা কমিশন কমিয়েছে ডিলার। ফলে লিটারে 2 থেকে 3 টাকা বেড়েছে তেলের দাম। বিশ্লেষকরা বলছেন সরকারের সিদ্ধান্তের আগে বাজারে যেন অস্থিরতা তৈরি না হয় সেজন্য তদারকি সংস্থার নজরদারি বাড়ানো জরুরি। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশে যত তেল বিক্রি হয় তার প্রায় 60% পাম কিংবা সুপার, বাকি 40% সয়াবিন। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসেবে মাসের ব্যবধানে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দর বেড়েছে 4 থেকে 6 টাকা, বিক্রি হচ্ছে 172 থেকে 180 টাকা লিটারে। এই দর সরকার নির্ধারিত দামের চেয়ে 3 থেকে 11 টাকা বেশি। পাম তেলের দর বেড়েছে 3 থেকে 8 টাকা, তবে অপরিবর্তিত রয়েছে বোতলজাত তেলের দর। জানা গেছে ভোজ্য তেলের দাম বাড়াতে গেল কয়েক মাস ধরে চেষ্টা করে আসছিল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। এর মাঝে গেল 22 সেপ্টেম্বর সরকারের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীরা। তখনও সিদ্ধান্ত হয়নি দাম বাড়ানোর। আবারও গেল সপ্তাহে সরকারের সাথে বৈঠক করে দাম বাড়ানোর ঘোষণা দেয় ব্যবসায়ীরা। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয় ভোজ্য তেলের দাম বাড়ায়নি সরকার। দুপক্ষের এমন ভিন্ন মতের সুযোগে রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে খোলা তেলের দর। তেলের দাম যখনই বাড়ার কথা শুনে ডিলাররা তখনই মনে করেন কার্টনে বাড়ায় দেয়, যেমন 20 টাকা 30 টাকা প্রতি কার্টনে বাড়ায় দেয়। বাড়তি দামে দিচ্ছে, সেটা পরশুদিন থেকে বাড়তি দামে বিক্রি করতেছে। ব্যবসায়ীরা আগের মূল্যতেই, অন্তত কারণ বাজারে আজকে আগের মূল্যতেই বিক্রি করছে, কিন্তু তাদের যে কেনা প্রাইস, সেই কেনা প্রাইসটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের কমিশনটা হারিয়ে যাচ্ছে। 5 লিটারের বোতলের কথা বলি, প্রত্যেকটা লিটারের বোতলে 10 থেকে 15 টাকা করে তাদের ক্রয় বৃদ্ধি পেয়েছে। দেশে ভোজ্য তেলের চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয় বিশ্ববাজার থেকে। সরকার হিসেবে বছরে ভোজ্য তেলের চাহিদা প্রায় 22 লাখ টনের মতো। সেই চাহিদা বিবেচনায় নিয়ে তা আমদানি করে সরকার, যা কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়মিত আমদানি করে এবং তা পরিশোধন করে সরবরাহ করে বাজারে। তেলের দর নিয়ে সরকারের সিদ্ধান্তের আগে বাজারে যেন কোনো অস্থিরতা তৈরি না হয় সেজন্য তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাজারে তেলের দাম বৃদ্ধির পায়তারা চলছে, কোনো কোনো ক্ষেত্রে তেলের দাম কিছুটা বেড়েছে। এই ব্যাপারে সরকারের সচেতনতা দরকার, মনিটরিং দরকার।
এরপরে বাজারে তেলের সংকট কাটাতে রাইস ব্র্যান্ড অয়েল বা কুরার তেল উৎপাদন বাড়ানোর উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। রঞ্জিবুল মিজান, মাছরাঙা, নিউজ শো। শুরুতেই আন্তর্জাতিক। ব্রাজিলের রিও ডি জেনেরোর তাভারেলা ব্রুস কারাগার নারী বন্দীদের জন্য এক বিশেষ সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য বন্দীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা এবং একে অপরের প্রতি ঐক্য গড়ে তোলা। জেলখানার সংকীর্ণ কক্ষ, সিমেন্টের দেয়াল আর সতর্করক্ষী সব মিলিয়ে যেন অন্ধকারে ঢাকা এক জগৎ। কিন্তু সেই অন্ধকারের মাঝে ব্রাজিলের এক কারাগারে জেগে উঠেছে এক আলোকিত মুহূর্ত। রিও ডি জেনেরো তাভারেলা ব্রুস দেশটির সবচেয়ে বড় নারী কারাগার, যেখানে গেল 16 বছর ধরে আয়োজন করা হচ্ছে সৌন্দর্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য বন্দীদের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্য গড়ে তোলা। বছরের পর বছর ধরে বন্দীরা এখানে অংশ নিচ্ছেন সৌন্দর্য নয়, বরং মনোবল, আত্মবিশ্বাস ও মানবিকতার প্রকাশ ঘটাতে। প্রতি বছর তারা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। বন্দীরাই বেছে নেয় যে তাদের সেল থেকে কে অংশগ্রহণ করবে। তারা সেই দিনটি আসার জন্য অপেক্ষা করে এবং এমন একটি মুহূর্ত অনুভব করে যা আমরা কেবল বাইরেই অনুভব করি, স্বাধীনতার স্বপ্ন দেখি। এবছর মিস তাভারেলা ব্রুস নির্বাচিত হয়েছেন থাইস সোয়ারেস মাচাডো। তার জন্য এটি শুধু একটি মুকুট নয়, বরং নিজের উপর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক প্রতীক। আমার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি আমার জন্য সম্ভাবনার দরজা খুলে দেবে। এই প্রতিযোগিতা শুধু বিনোদনের জন্য নয়, কিছু সময়ের জন্য মুক্তি পাওয়ার মতো, যেখানে বন্দীরা পরিবারের দেখা পান, মায়ের চোখে মেয়ের হাসি ফিরে আসে, তারা অনুভব করেন তারা এখনো মানুষ। কারাগারে বন্দী থাকার মানেই শেষ নয়। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।